ছিল তো জন্য। আচ্ছা, আমাদের লাস্ট পার্টে আমরা চলে যাই আজকের। ওকে, তাহলে আমরা প্লাস নিউ এর আন্ডারে আমরা ইনভয়েস করা দেখলাম, রিসিভ পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট করা দেখলাম। আচ্ছা, এবার আসেন স্টেটমেন্ট জিনিসটা কি একটু বুঝি। ধরেন এই যে মিস্টার ম্যাক্সওয়েল, এই ব্যক্তির নামে আমরা স্টেটমেন্ট জানতে চাচ্ছি, মানে এই ব্যক্তির সাথে আমি যত ধরনের ট্রানজেকশন করছি সেটা আমি জানতে চাচ্ছি। And এই কে, আমার কাস্টমার, তাকে আমি চলে যাব স্টেটমেন্টটা রেডি করার জন্য কাস্টমার, কাস্টমার অপশনে। কাস্টমার অপশনে এই যে মিস্টার ম্যাক্সওয়েল, এই যে তার নামের পাশে ড্রপ ডাউন মেনুটা আছে, সেখান থেকে আপনি কি করতে পারেন, স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারেন। ঠিক আছে, আপনারা প্রত্যেকটা ক্লায়েন্টের স্টেটমেন্ট দেখতে পারেন। ধরেন আমি স্টেটমেন্টে চলে গেলাম, এখন স্টেটমেন্টের ডেট দিবেন, কবে। স্টেটমেন্ট টাইপ হইতেছে বেসিক্যালি তিন ধরনের। একটা হচ্ছে ব্যালেন্স ফরওয়ার্ড, একটা হচ্ছে ওপেন আইটেম, একটা হচ্ছে কি ট্রানজেকশন স্টেটমেন্ট। এখন আমি একেবারে সিম্পল ভাবে বলে দিই, ব্যালেন্স ফরওয়ার্ড হইতেছে যদি তার সাথে আগে কোনো ব্যালেন্স থাকে, সেই ব্যালেন্সটাকে নিয়ে এসে আপনার তার বর্তমানে ব্যালেন্স কত আছে সেটা দেখাবে হচ্ছে স্টেটমেন্ট টাইপে। তারপরে হচ্ছে ওপেন আইটেম, ওপেন আইটেম হচ্ছে তার সাথে রিসেন্ট যত ট্রানজেকশন হয়েছে সেই রিসেন্ট ট্রানজেকশনের মানে কতটুকু ওপেন আছে, ওপেন ইনভয়েস আকারে আছে, সেটা দেখাবে ওপেন আইটেমে। আর ট্রানজেকশন স্টেটমেন্ট হচ্ছে তার সাথে আপনি যত ধরনের ট্রানজেকশন করছেন সে প্রত্যেকটা ট্রানজেকশন আপনাকে শো করবে হচ্ছে ট্রানজেকশন স্টেটমেন্ট আকারে। এখন আপনার ক্লায়েন্ট তার রিকোয়ারমেন্ট অনুযায়ী বলবে কোন ধরনের স্টেটমেন্ট প্রয়োজন। আপনারা তিনোটা স্টেটমেন্টই ডাউনলোড করে আমাকে সাবমিট করবেন। এখানে কি লাগবে, স্টেটমেন্টের ডেট, কয় তারিখ থেকে আপনি চাচ্ছেন স্টেটমেন্টের ডেট, সরি আজকের ডেট বা আপনার যেদিন স্টেটমেন্ট করবেন সেদিন, আর স্টার্ট ডেট থেকে এন্ড ডেট পর্যন্ত, মানে কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত সেটা আপনি এখানে দিবেন। ঠিক আছে, এই প্রত্যেকটা জিনিস দেওয়ার পরে আপনাকে কি করতে হবে, স্টেটমেন্টটাকে ডাউনলোড করতে হবে। যে প্রিন্টার প্রিভিউ অপশন আছে, প্রিন্টার প্রিভিউ অপশন আমি যদি একটা ডাউনলোড করে দেখাই। ধরেন আমি স্টেটমেন্ট আজকে করতে চাচ্ছি, জানুয়ারি 1 তারিখ থেকে এন্ড ডেট হচ্ছে ডিসেম্বর 31 তারিখ পর্যন্ত, ব্যালেন্স ফরওয়ার্ড। ঠিক আছে, এখন আমি কি করব, প্রিন্ট করার আগে প্রিন্টার প্রিভিউ অপশনে ক্লিক করব। ওয়ান রিসিপেন্ট, আচ্ছা, তার নামে ক্লিক করে নিব। ক্লিক করে আমি প্রিন্টার প্রিভিউ দেখব। দেখেন, প্রিন্টার প্রিভিউ দেখলেই তার সাথে কি স্টেটমেন্টটা চলে আসবে। সেভ করব না, সেভ না করে আগে কি করব, প্রিন্টার প্রিভিউ অপশনে আসবেন। তাহলে প্রিন্টার প্রিভিউ অপশনে আসলে এইখানে আপনাকে দেখাবে প্রিভিউ স্টেটমেন্ট, এইখান থেকে আপনি ডাউনলোড করে নেবেন। ঠিক আছে, প্রত্যেকটা এইভাবে দেখেন ব্যালেন্স। এই যে আমি যে ডাউনলোড করি, তাহলে আমার এখানে চলে আসবে, এই যে দেখেন আমার ডাউনলোড অপশনে আমার এই যে রিপোর্টটা চলে আসছে। এখন এটা মানে কি, এখন এটা হইতেছে আমি একটু আগে কি দিয়েছি, ব্যালেন্স ফরওয়ার্ড। তার সাথে কি কোনো ব্যালেন্স ফরওয়ার্ড আছে কিনা দেখেন, এই যে তার সাথে ব্যালেন্স ফরওয়ার্ড আছে, মানে তার সাথে আগের কোনো ট্রানজেকশন ছিল না, এই জন্য জিরো দেখাইছে। তারপরে তার নামে কি হয়েছে, ইনভয়েস হয়েছে দুইটা, দুইটা পেমেন্ট হয়েছে, সবগুলা ডিটেলস কি এখানে দেখাচ্ছে। ঠিক আছে, দ্যাটস ইট। আপনারা এইভাবে করে প্রত্যেকটা কাস্টমারের প্রত্যেকটা প্রিন্ট আমাকে দেখাবেন। এটা গেল আমাদের স্টেটমেন্ট। এবার আসেন একটা সেলস রিসিপ্ট করি। আপনারা অবশ্যই ফাইলে যেভাবে দেওয়া আছে, ফাইলে কিন্তু অনেকগুলা ইনফরমেশন দেওয়া আছে। ঠিক আছে, সেলস রিসিপ্ট, সেলস রিসিপ্ট, সেলস রিসিপ্ট অনেকগুলা কিন্তু দেওয়া আছে। ইনভয়েস, রিসিপ্ট, পেমেন্ট, প্রত্যেকটা জিনিস আপনারা দেখে দেখে কমপ্লিট করবেন, এটা যাতে ভুল না হয়। আবার অর্ধেক করে অর্ধেক রেখে দিয়েন না। আচ্ছা, আসেন সেলস রিসিপ্ট করব জন ডো এর নামে, মার্চের 1 তারিখ। যেহেতু সেলস রিসিপ্ট, তাহলে কি আমার ক্যাশ সেল হইতেছে, চেকের মাধ্যমে আমি সেল করতেছি। আমার টাকাটা এসে জয়েন হবে কোথায়, ওয়েলস ফার্গোতে। আমি একটা প্রোডাক্ট সেল করব বা দুইটা প্রোডাক্ট সেল করব। দুইটা প্রোডাক্টের লাইফ সেভিং ইকুইপমেন্ট করব হচ্ছে 10টা। তারপরে হচ্ছে
হোম মেকার, এটা দিলাম হচ্ছে 5টা। ভ্যাট আপাতত এক্সামটেড বা নো, জিরো রেটেড ট্যাক্স দিয়ে করবো, জিরো রেটেড ট্যাক্স দিয়ে করলাম। আর এইখানে এবার আসেন, আহ এইখানে এই যে সেলস রিসিপ্টের আমার সকল কাজ শেষ। আমি এটাকে এখন কি করব, সেভেন ক্লোজ করে দেব। তার সাথে কি হয়েছে, সে জন ডো একজন ব্যক্তি, সে আমার কাছ থেকে 9,800 টাকার প্রোডাক্ট পারচেস করে ফেলছে, তাই তো? ওকে ফাইন, আমি এটাকে একটু অন করে রাখবো, অন করে ডুপ্লিকেট করে নেব। হুম, হুম, আচ্ছা। এখন সে তো প্রোডাক্টটা আমার কাছ থেকে নিয়ে গেছে হচ্ছে মার্চের 1 তারিখে, 9,800। সে বলল যে ভাই, এই প্রোডাক্টটা, লাইফ সেভিং ইকুইপমেন্ট আপনি তো আমাকে 10টা দিয়েছেন, একটা প্রোডাক্টের সমস্যা হয়েছে, এটা ফেরত নিতে হবে আপনাকে। এখন যেহেতু ক্যাশ সেল, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে রিফান্ড দিতে হবে রিফান্ড রিসিপ্টের মাধ্যমে। যেহেতু ফেরত আসতেছে, তাকে রিফান্ড করতে হবে। তাহলে রিফান্ড রিসিপ্টে চলে যাব। আচ্ছা, নাম হচ্ছে আমার জন্ডো, জন্ডো, রিফান্ড রিসিপ্টের ডেট হচ্ছে 10 তারিখে। তাকে পেমেন্ট করব, ধরে নিলাম চেকের মাধ্যমে পেমেন্ট করতেছে, হ্যাঁ। কোন অ্যাকাউন্ট থেকে যাবে, ওয়েলস ফার্গো অ্যাকাউন্ট থেকে আমার চলে যাবে। প্রোডাক্টটা ছিল হচ্ছে লাইফ সেভিং ইকুইপমেন্ট, একটা প্রোডাক্ট 880 করে। লাইফ সেভিং ইকুইপমেন্ট একটা প্রোডাক্ট 880 করে, জিরো রেটেড ট্যাক্স, সেভেন ক্লোজ। তাহলে এতে করে কি হলো, আমি ওই কাস্টমারকে, এই যে দেখেন আপনাকে একটা মেসেজ আসছে, রিফান্ড সাকসেসফুলি ইস্যুড। এর ইম্প্যাক্ট আমরা কোথায় দেখলে পাবো, ওই যে ব্যাংকের অ্যাকাউন্ট হিস্ট্রিতে গেলেই আমরা এটা চেক করতে পারবো। আসেন, আমরা একটু চলে যাব সেলস সেন্টারে। অল ডেট অল ট্রানজেকশন, নাম ছিল হচ্ছে জন ডো। দেখেন সেলস রিসিপ্ট 9,800, 880 টাকার রিফান্ড রিসিপ্ট হচ্ছে, তাই তো? এই যে এখানে পেইড পেইড দেখাচ্ছে। আমরা একটু ট্রানজেকশনের আন্ডার একটু চার্ট অফ অ্যাকাউন্টসটাকে একটু দেখে আসি। ওয়েলস ফার্গোতে একটু ক্লিক করব অ্যাকাউন্টস হিস্টরিতে। দেখেন, আমি কি বলছিলাম, আপনার প্রত্যেকটা ইম্প্যাক্ট কোথায় দেখতে পাবো, যেহেতু রিফান্ড রিসিভ করছি কোথা থেকে, ওই ব্যাংকের মাধ্যমে। দেখেন আমি ব্যাংকের অ্যাকাউন্ট হিস্টরিতে আসলাম, এই যে দেখেন রিফান্ড রিসিভ করছি কত টাকা, 880 টাকা, দেখছেন? কি হয়েছে, পেমেন্ট হয়েছে। আগে যখন সেলস রিসিভ করছিলাম, তখন আমি টাকা পাইছি, ডিরেক্ট টাকাটা এসে আমার এখানে কি জয়েন হয়েছে 9,800 টাকা, বাড়লো, তারপরে রিফান্ড পেমেন্ট করে দিছি 880 টাকা। ঠিক আছে, তাহলে 880 টাকা যেহেতু পেমেন্ট করে দিছি, এই 880 টাকা পেমেন্ট হয়ে গেছে। তার এটার ইম্প্যাক্ট আমরা কোথায় দেখতে পেলাম, অ্যাকাউন্ট হিস্ট্রিতে। ঠিক আছে, অবশ্যই অবশ্যই যখন কাজ করবেন, তার ইম্প্যাক্ট গুলো কোথায় কোথায় যাচ্ছে, অ্যাজ অ্যান অ্যাকাউন্টেন্ট হিসেবে, অ্যাজ অ্যান অ্যানালিস্ট হিসেবে, আপনার কিন্তু সেই জিনিস, প্রত্যেকটা জিনিস আপনাকে ব্রেনে রাখতে হবে। ঠিক আছে, যাতে আপনার ক্লায়েন্ট আপনার কাজ দেখে যাতে স্যাটিসফ্যাকশন হয়, এটা মাথায় রাখতে হবে। ওকে, এইবার আসেন ডিলেট ক্রেডিট এবং ডিলেট চার্জ। আসেন আমি একটা ডিলেট চার্জ সৃষ্টি করি। আমি যেহেতু বলছি এটা ভিডিও দিয়ে দিব, কিন্তু তারপরে আমি আপনাদেরকে একটা দেখাচ্ছি। দেখেন, ধরেন কাস্টমার জেসিকা টেইলর, তাকে আমি এপ্রিলের 1 তারিখে একটা সার্ভিস দিব। সার্ভিসটা হচ্ছে ধরে নিলাম নার্সিং কেয়ার দিব, বা আরেকটা ধরি, নার্সিং কেয়ার দিলাম। তাকে দিব হচ্ছে 10টা নার্সিং কেয়ার দিব, ভ্যাট দিব হচ্ছে
সেলস এর উপরে সেলস ট্যাগ পেলাম, হ্যাঁ। এখন এই যে কাজটা আমি করতেছি, এই কাজটা করার ফলে কি হবে আমার, বা একটা ডিলেট চার্জ ক্রিয়েট হবে, যেটা নন পোস্টিং একটা আইটেম। দেখেন, আমি যদি এটাকে সেভ এন্ড ক্লোজ করি, এটার ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো সেল সেন্টারে। আসে নাই এখনো। আচ্ছা, আমি একটু রিলোড দিই। এই জেসিকা টেইলরের নামে আমি একটা কি করলাম, একটা চার্জ ক্রিয়েট করে রাখলাম। এই চার্জটা কি হবে, বাই ডিফল্ট আকারে তৈরি হয়ে থাকবে। ওই সময় যখন হবে, তখন আমরা সেটাই কি করবো, অ্যাকসেপ্ট করবো। দেখেন এই যে চার্জ, জেসিকা টেইলরের নামে কি, এখন আমাকে বলতেছে ক্রিয়েট ইনভয়েস করার জন্য। এতক্ষণ পর্যন্ত তো কিছু হয় নাই, মানে আর কি কোনো অ্যাকাউন্টিং হিট করে নাই, তাই না? এখন আমি যদি ক্রিয়েট ইনভয়েসে ক্লিক করি, তাহলে সেটা কি হবে, ইনভয়েসে ক্রিয়েট হবে, দেন আমার কি হবে, অ্যাকাউন্টিং এ হিট করবে। ঠিক আছে, এটা হচ্ছে নন পোস্টিং আইটেমের। আচ্ছা, এবার আসেন, তাহলে ডিলেট চার্জ ক্রেডিটটা কি, ডিলেট চার্জ তো বুঝলাম। আচ্ছা, এটা একটু ওপেন করে রাখি। ওপেন করে রেখে ক্লাস নিউ এর আন্ডারে চলে যাব, ডিলেট ক্রেডিট। এখন অ্যালার্গেন যে ব্যক্তি বা আপনার যে ক্লায়েন্ট, সে তো ডিলেট চার্জ ক্রিয়েট করছে কয়টার জন্য, 10টার জন্য, তাই তো? এখন 10টার জন্য, এখন সে চিন্তা ভাবনা করলো, আচ্ছা ঠিক আছে, কথাবার্তা বলে যে 10টার জন্য না, তাকে প্রোডাক্ট বা সার্ভিসটা দিবে হচ্ছে 8টার জন্য, তাহলে কি দুইটা কমে যাবে, তাই তো? তাহলে দুইটা কমে যাবে, আমরা একটু ডেটটা দেখি। 4/1, জেসিকা টেইলর, জেসিকা টেইলর 10 তারিখে, নার্সিং কেয়ার কয়টা কমে যাবে, 8টা যেহেতু দিচ্ছে, দুইটা কমে যাবে। ভ্যাট হচ্ছে 0, এটি তো দিছিলাম না, সেলস ট্যাক্স, সেলস ট্যাক্স দিতে হবে, সিমিলার ট্যাক্স দিয়ে। এই যে দেখেন, অনেকে বলতেছেন ভাই এই যে ট্যাক্স রেট, এই যে দেখেন এক্সক্লুসিভ ইনক্লুসিভ, এখানে কিন্তু অপশন আছে প্রত্যেকটার ভিতরে, হ্যাঁ। এটা নিয়ে টেনশনের কিছু নাই। 7 ক্লোজ করব, 7 ক্লোজ করলাম। তাহলে আবার একটু আমি যদি ইয়াতে চলে যাই, সেলস সেন্টারে চলে যাব, সেখানে গিয়ে এই যে দেখেন, জেসিকা টেইলর 1100, 220 ক্রেডিট করার কারণে মাইনাস। এখন তাহলে কয়টার জন্য ইনভয়েস হবে বলেন তো আমাকে। এখানে হচ্ছে 10টার জন্য আমি ডিলেট চার্জ করছি, দুইটা আমি ফেরত দিচ্ছি, বা দুইটা ফেরত আসতেছে। তাহলে এক্স্যাক্টলি আমার 8টার জন্য ক্রিয়েট হবে। আসেন, আমি যদি এখান থেকে আমি ক্রিয়েট ইনভয়েসে যাই, ডিলেট চার্জ থেকে যদি ক্রিয়েট ইনভয়েসে যাই, তাহলে কিরকম দেখা যায় দেখেন। আচ্ছা, দেখেন, এইখান থেকে 10টা ইনভয়েসে ক্রিয়েট করার সময় কোয়ান্টিটি কয়টা দেখাচ্ছে, 10টা, পরবর্তীতে মাইনাস দেখাচ্ছে দুইটা, তাহলে এক্স্যাক্টলি আমার কয়টার জন্য হচ্ছে, 8টার জন্য ইনভয়েস ক্রিয়েট হবে। ঠিক আছে, এভাবে। এখন ধরেন 8টার জন্য আপনি যদি ইনভয়েসটা ক্রিয়েট করেন, ইনভয়েসের ডেটটাকে আপনি সিলেক্ট করলেন, ধরেন 20 তারিখে জেসিকে টেইলরে এক্স্যাক্টলি আপনি সার্ভিসটা বা প্রোডাক্টটা আপনি দিচ্ছেন। আচ্ছা, তাহলে কি হলো, 7 ক্লোজ করে দেওয়া মাত্র কি হবে, আমার অ্যাকাউন্টিং হিট করবে, আর সম্পূর্ণ প্রসেসটা এর পরবর্তী প্রসেসের মতোই, মানে পেমেন্টের অপশন বা যাবতীয় অপশন গুলো চলে আসবে। আচ্ছা, এইখানে আমি এই জিনিসটা দেখালাম। এবার এখানে আরেকটু জিনিস এক্সট্রা করে দেখাবো, সেটা হচ্ছে ডিপোজিট। ধরেন কোনো কারণে 880 না, আপনাকে আগেই সে পেমেন্ট করে দিছে 400, $400 পেমেন্ট করে দেয়, তাহলে ব্যালেন্স ডিউ থাকবে কত, 480। সিম্পল হিসাব। আমরা যখন কোনো কিছু কিনতে যাই, বা কোনো একটা ছবির দোকানে ফটো তোলার যে দোকানগুলো বা ছবি তোলার যে স্টুডিও গুলো থাকে, সেখানে যখন ছবি তুলতে যাই, তখন কিছু টাকা আমাকে ডিপোজিট আকারে করে দিতে হয় বা অ্যাডভান্স দিতে হয়, সোজা কথা। ঠিক আছে, সেটাই হইতেছে ডিপোজিট। আর এইখানে আসেন ডিসকাউন্ট পার্সেন্টেজ। ডিসকাউন্ট পার্সেন্টেজটা একটু বলে নিই। ডিসকাউন্ট, অনেক সময় ক্যাশ ডিসকাউন্টটা পার্সেন্টেজে বলা থাকে যে এত টাকা ডিসকাউন্ট আমি আপনাকে দিব। আপনি ধরেন
আমাকে টাকাটা পরিশোধ করতেছেন, সমস্যা নেই, আপনি আমার পরিচিত, আপনাকে আমি 10% ডিসকাউন্ট দেবো। ধরেন এই যে ডিসকাউন্ট পার্সেন্টে ক্লিক করে 10 লিখলাম, দেখেন 800 টাকা 10% কত, 80 টাকা। তাহলে 80 টাকা মাইনাস হবে, তারপরে ওই ক্যালকুলেশন হবে, 80 টাকা মাইনাস হয়ে কত হয়, 720 টাকা। 720 টাকার উপরে সেলস ট্যাক্স অ্যাড হয়েছে কত, 10%, 72 টাকা। 72 টাকা এসে টোটাল কত আসছে, 792 টাকা আসছে। সিম্পল। এভাবে করে আমরা ডিসকাউন্ট পার্সেন্ট, আর যদি বলে যে না, আপনাকে বলে দিল ভ্যালু, মানে আপনি তাকে বলছেন আচ্ছা ঠিক আছে ভাই, আপনাকে আমি 100 টাকা কমাই দিচ্ছি, দেন। এই দেখেন 800 থেকে 100 কমে গেছে, তাহলে কত হয়, 700। তাহলে 700-র উপরে 10% হবে সেলস ট্যাক্স, যেহেতু ট্যাক্সটা আমি ধরছি 10%, তাহলে কত হয়, 70 টাকা। তাহলে 700 আর এই 70 টোটাল কত টাকা তাকে দিতে হবে, 770 টাকা। তাহলে এটা হচ্ছে আমার ডিসকাউন্ট। আচ্ছা, এখানে আরেকটা প্রশ্ন আসে, এটা হচ্ছে কুইক বুকস এর লিমিটেশন ভাই। এই লিমিটেশনটা হচ্ছে আমরা এই যে ডিসকাউন্টটা হিসাব করতেছি না, ডিসকাউন্টটা মানে হয় আমি পার্সেন্টেজ হিসাব করতেছি, অথবা আমি ভ্যালুতে বা টোটাল অ্যামাউন্ট, একটা লামসাম একটা অ্যামাউন্ট আমি হিসাব করতেছি। কিন্তু আমি প্রত্যেকটা লাইনের উপরে কিন্তু ধরতে পারতেছি না, তাই না? আমার প্রত্যেকটা আইটেমের উপরে কিন্তু অনেক সময় ডিসকাউন্ট থাকে। আমি আপনাদের মানে একটা ফাইল শেয়ার করছি, এই যে এখানে হচ্ছে, আমি যদি ফাইলটা একটু ওপেন করে দেখাই। আচ্ছা, ফাইলটাকে যদি আমি, ন্যান্সি, ন্যান্সি কোথায়, আহ, बैगनी बबो रंग बाबो रंगे बाबो रंगे रंगे रातें बादली। কি ভাই, মাইকটা অন করছেন একটু বলেন তো, এত সুন্দর গান গাচ্ছেন। আচ্ছা, এইখানে দেখেন প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ডিসকাউন্ট, প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা আলাদা আমি ডিসকাউন্ট দিছি, তাই তো? প্রত্যেকটা আলাদা আলাদা যেহেতু ডিসকাউন্ট দিছি, তাহলে এই ডিসকাউন্টটা তো আমি দুই ভাবে ক্যালকুলেশন করা যায়। হয় আপনি একেবারে প্রত্যেকটা প্রোডাক্টের উপরে আলাদা আলাদা ম্যানুয়ালি আপনি ক্যালকুলেশন বা ক্যালকুলেটরে হিসাব করে তারপরে একবারে আপনি নিচে লিখবেন অ্যামাউন্ট আকারে, তাই তো? ঠিক আছে, এইভাবে লিখতে পারেন, এটা হচ্ছে একটা প্রসেস। আর না হলে এই যে ডিসকাউন্টটা, এই ডিসকাউন্টটা ধরার একটা টেকনিক আমি আপনাদেরকে শিখিয়ে দিই। সেটা হচ্ছে, কারণ আমরা অনেকদিন ধরে কাজ করি, তো এই জন্য আর কি একটা টেকনিক অ্যাপ্লাই করি। আচ্ছা, সেই টেকনিকটা কি, সেটা হচ্ছে, আমরা নেভিগেশন প্যানেলে সেলস থেকে আসব, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। ওকে, আমি প্রত্যেকটার ইনভয়েসের জন্য আলাদা আলাদা করে আমি ডিসকাউন্ট অ্যাড করতে চাচ্ছি, ঠিক আছে? এখন সেই ডিসকাউন্টটা আলাদা আলাদা তো অ্যাড করা যাবে না। এখন এটা জন্য আমাকে কি করতে হবে, আমি প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসে চলে যাব, নিউতে গিয়ে আমি একটা টেকনিক অ্যাপ্লাই করব। আচ্ছা, যে ব্যক্তি ভাইয়া গানটা গাইছেন না, আর যারা এইসব ইমোজি দিচ্ছেন, ভাই বি কেয়ারফুল, ঠিক আছে? আমি দেখতে পারি না বিধায়, নাহলে নেক্সট টাইম আপনারা ক্লাস কিভাবে করতে সেটা আমি দেখতাম। মাইন্ড ইট। প্রোডাক্ট এন্ড সার্ভিসের আন্ডারে চলে যাব, সার্ভিস। আপনাদের সাথে আমি মশকরা করতে বসি নাই এখানে, হ্যাঁ?
এখানে লিখবেন হচ্ছে সেলস ডিসকাউন্ট। সেলস ডিসকাউন্ট লিখবেন, লেখার পরে সেলস প্রাইসে এসে -0.50, -0.50, এটা সার্ভিস অ্যাকাউন্ট থাকবে। ঠিক আছে, আর কোনো কিছু করার দরকার নাই। এখানে যেভাবে আছে জাস্ট আপনি নামে আসবেন, নামে এসে নেমটাকে দিবেন, সেলস প্রাইসে গিয়ে জাস্ট আপনি কি করবেন, -0.50 দিবেন। এটা করার রিজন কি, আমরা যে প্রত্যেকটা লাইনে তো আমরা ডিসকাউন্টটা ক্যালকুলেশন করব, তাই না? আমি আগে থেকে আমি একটা ফর্মুলা অ্যাপ্লাই করে নিলাম যে -50%, পরবর্তীতে আমরা কাস্টমাইজ করতে পারবো, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমরা এটাকে 7 ক্লোজ করব। তারপরে আসেন প্লাস নিউ এর আন্ডারে চলে যাব। ধরেন এবার আমি একটা ইনভয়েস করব। ইনভয়েস করব হচ্ছে মাইকেল ব্রাউনের নামে। ইনভয়েস ডেটটা হবে জুনের 1 তারিখ। প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস গেলাম, ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্ট, এটা হচ্ছে 20টা প্রোডাক্ট, ভ্যাট হচ্ছে এক্সামটেড। আচ্ছা, এখন আপনার ক্লায়েন্ট বলল যে এটার উপরে 3% ডিসকাউন্ট আছে। এখন ডিসকাউন্ট তো আপনি এখানে আলাদা করে অ্যাড করতে পারবেন না, বা নিচেও করতে পারবেন না, তাই না? বা আরেকটা প্রোডাক্ট আমি নিই, ধরেন মেডিকেল অ্যান্ড সোশ্যাল সার্ভিস, এটা হচ্ছে 10টা, এটা এক্সাম্পটেড দিলাম। এখন আসেন, আপনার ক্লায়েন্ট আপনাকে বলো ডায়াগনস্টিক অ্যান্ড টেস্টিং ইকুইপমেন্টের উপরে আপনি 5% ডিসকাউন্ট ধরেন, মেডিকেলের উপরে 2% ডিসকাউন্ট ধরেন। এখন নিচে হয় আপনাকে কাজ কি করতে হবে, ক্যালকুলেশন করে এসে নিচেকে টোটাল অ্যামাউন্টটা বসাইতে হবে ডিসকাউন্টের, অথবা আমি যে টেকনিকটা অ্যাপ্লাই করব সেটা করবেন। দেখেন, আমরা অ্যাড লাইন নিয়ে নিব, আমার এত দরকার নাই, 2টা প্রোডাক্ট 2টা লাইন থাকবে। আচ্ছা, আমি এই লাইনটাকে ধরে আমি উপরে নিয়ে আসব, মানে একটার পরে গ্যাপ থাকবে, মানে আর কি আমি যে ডিসকাউন্টে যে টেকনিকটা অ্যাপ্লাই করবো সেটা লাগবে আমার। এখন এখানে আমি দিব সেলস ডিসকাউন্ট, এটা দিব। দেখেন, এখন এখানে কি আসছে, কোয়ান্টিটি। কোয়ান্টিটির ঘরে কোনটা লিখবেন, এই যে অ্যামাউন্টটা যেইখান থেকে আপনি কমাতে যাচ্ছেন, কত থেকে কমাতে যাচ্ছেন, 16,000, 16,000 লিখবেন। আর কত পার্সেন্ট, 5% বলছে, তাই না? সূত্রটাকে একটু কারেকশন করে দেন, 0.05। দেখেন, 16,000-এর 5% মাইনাস হয়ে কত, 800 টাকা মাইনাস হয়ে গেছে কিন্তু। ঠিক আছে, আচ্ছা, এখানে এক্সামটেড সেম রেটই দিতে হবে, এক্সামটেড। ঠিক একইভাবে মেডিকেলেরটাও সেলস ডিসকাউন্ট, অ্যামাউন্টে যাই দিবেন কি, যে প্রোডাক্টটা টোটাল অ্যামাউন্ট সেটা দিবেন হচ্ছে কোয়ান্টিটিতে 1500, আপনাকে বলো 3%, -0.03। আর ভ্যাট হচ্ছে কত, এক্সামটেড, এক্সামটেড দিতে হবে। আচ্ছা, তাহলে 1500, 3%, 45 টাকা মাইনাস হয়ে গেল। ভাই এটা কোনো এটা কোনো মানে অ্যাকাউন্টিং রুলস না, আমি এটা জাস্ট আমরা দীর্ঘদিন প্র্যাকটিস করি, করতে করতে দেখা গেছে যে এইভাবে আমাদের জন্য করলে বেটার হয়, এজন্য আপনাদের সাথে শেয়ার করলাম জিনিসটা। ঠিক আছে, এতে করে কি হলো, প্রত্যেকটা লাইনে আপনার ডিসকাউন্ট হলো, না হলে এই যে ডিসকাউন্টটা ক্যালকুলেশন করে এসে আপনাকে এইখানে টোটাল ভ্যালুটা বসাইতে হতো। ঠিক আছে, 2টা ওয়ে আছে, আমি বলে দিলাম, এইভাবেও করা যায়। তা আমি এটাকে 7 ক্লোজ করব। তাহলে এটা চলে যাব সেলস সেন্টারে, অল সেলসে চলে যাব। মাইকেল ব্রাউন, হ্যাঁ, মাইকেল ব্রাউন ইনভয়েস। ঠিক আছে, তাহলে এইভাবে করে আমরা ইনভয়েসের প্রত্যেকটা লাইনের ডিসকাউন্ট আমরা কি করতে পারি, একটা টেকনিক অ্যাপ্লাই করে করতে পারি। ঠিক আছে, তো আপনাদের সাথে আজকের অনেক লম্বা চড়া টপিক হলো ইনভয়েস, রিসিভ, পেমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস রিসিভ, রিফান্ড রিসিভ, ডিলেট চার্জ, ডিলেট ক্রেডিট, কাস্টমার, সম্পূর্ণ কাস্টমার প্যানেলটা আমরা দেখলাম।